নালসারের বিতর্ক আপাতত জবনিকাপাত হয়েছে, কিন্তু মধুরেণও সমাপায়িত হয়নি। অত্যন্ত প্রেস্টিজিয়াস ল ইউনিভার্সিটি, খুব কঠিন পরীক্ষা দিয়ে সেখানে প্রবেশাধিকার বেড়ে 2026 সালে সেখান থেকে যারা বেরোবেন পাশ করে তাদের সমাবর্তন হবে। তা কর্তৃপক্ষ প্রধান বিচারপতি মাননীয় সুরিয়া খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের একটা অংশ কর্তৃপক্ষকে চিঠি লিখে বলেন যে তারা প্রধান বিচারপতিকে সমাবর্তনে চাইছেন না, কারণ ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান, সেখানে পুলিশের লাঠি চালানো, সেই নিয়ে মামলা, সেখানে নাকি প্রধান বিচারপতি বলেছেন আমার ভিডিও দেখার সময় নেই। যদিও পরে প্রধান বিচারপতি বলেছেন না, কোনো মামলাই দাখিল হয়নি। তো তাই নিয়ে তারা প্রধান বিচারপতি সমাবর্তনে যোগ দিন সেটা চাইছিলেন না। নালসার কর্তৃপক্ষ এই বিষয়টা জানিয়ে দেয় সম্ভবত প্রধান বিচারপতির দপ্তরে। এর আগে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেও একই ঘটনা হয়েছিল। কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়া, যার সভাপতি বিজেপির রাজ্যসভার সাংসদ মনন মিশ্র, তিনি হঠাৎ করে বিষয়টাকে টেক আপ করে নিলেন। নালসার কর্তৃপক্ষকে জানিয়ে দিলেন যারা ওখান থেকে বেরোবেন তাদেরকে কোনো রাজ্যের বার কাউন্সিল যেন এনরোল না করে। ভাবুন দেখি, আপনি কে? হরিদাস পাল, মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে বার কাউন্সিলকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে কে বলেছে? এটা প্রধান বিচারপতির সঙ্গে ছাত্রছাত্রীদের ব্যাপার। আমরা কথা বলব। সর্বস্তর থেকে প্রতিবাদ ওঠে এবং বার কাউন্সিলের মধ্য থেকেও ওঠে। বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ জানায়, ককরোচ জনতা পার্টি সরব হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে বার কাউন্সিল অফ ইন্ডিয়া আর একটা নোটিশ ইস্যু করে, বলে যে আগের নোটিশটা বাতিল, নালসারের ছাত্রছাত্রীরা সমস্ত স্টেট বার কাউন্সিলে এনরোল করতে পারবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন প্রয়োজনে নালসারের ছাত্রছাত্রীরা সুপ্রিম কোর্ট বারে এনরোল করুন, লিগ্যাল এড সার্ভিসের সঙ্গে তারা যুক্ত হন। কিন্তু মনন মিশ্র ওই হঠাৎ করে ঘোলাচলে মাছটি ধরতে চাইলেন। লাভটা কি হলো? ভারতবর্ষ এই ককরোচ জনতা পার্টির উত্থানের পর ছেলেমেয়েরা তাদের অধিকার নিয়ে খুব সচেতন। স্কুল পড়ুয়ারা বলছে আমাদের স্কুলের অবস্থা ঠিক করো, স্কুলে যাবার রাস্তা ঠিক করো। গ্রামীণ ভারতে স্কুলের পরিকাঠামো যদি ভালো করে গড়ে না ওঠে তাহলে ছাত্রছাত্রীরা কোথায় যাবে? আমার তো মনে হয় জিডিপির একটা বড় অংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে, একটা কাগজে দেখলাম যে 73% ছেলে মেয়ে 12-এর পরে আর পড়াশোনা করে না। আমরা বিকশিত ভারত হব, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলবো, আর সরকারি শিক্ষা ব্যবস্থার দৈন্য যদি প্রকট হয় তাহলে কিভাবে চলবে? যাই হোক, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতির বিলম্বিত বোধোদয় হয়েছেন। তিনি ঘোলা জলে মাছ ধরতে চেয়েছিলেন, কিন্তু সম্মিলিত প্রতিবাদের মুখে পড়ে সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন ট্রেন্ড কিন্তু চালু হয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা তাদের নিজের অধিকার নিয়ে সরব হচ্ছেন। মোহন ভাগবত একটা খাঁটি কথা বলেছেন, এই জেন জি হচ্ছে সব থেকে ট্রাস্টওয়ার্দি, জেন জি, জেন আলফা। মোহনজি সঠিকভাবে বলেছেন, তাদের কৈশোরে যৌবনে তাদের গুরুজনরা যা বলতেন সেটা বেদ বাক্য মনে করে তারা মেনে নিতেন, কোনো প্রশ্ন করতেন না। তখন সেই প্রশ্ন করার চলটাই ছিল না, কেউ প্রশ্ন করলে তাকে দুর্বিনীত আখ্যা দেওয়া হতো। এখন সমাজ পরিস্থিতি সব বদলে গেছে। এখন বাচ্চারা অভিভাবকদেরও প্রশ্ন করছে, যুক্তি দিয়ে পাল্টা মত দিচ্ছে। এই বাস্তবতা সবাইকে বুঝতে হবে।
যে বুঝতে পারবে না সে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বয়ং প্রধানমন্ত্রী বুঝে কিন্তু কানেক্ট করছেন, ইনস্টা রিল বানাচ্ছেন, ইন্টারনেট ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, আর বরণ কুমার মিশ্রর মতো মানুষ বাচ্চাদের আবেগ, তাদের অনুভূতিকে বুঝতে পারছেন না। দুর্ভাগ্য। তিনি তো এলিতেলি গঙ্গাতেলি নয়, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার সভাপতি, রাজ্যসভার সদস্য। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর প্রয়োজন আর মনে করলে থ্যাঙ্কস বাটনে ক্লিক করবেন। দেখুন, 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা যা ছিল তার থেকে কি খুব একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে? আপনারা যদি আমায় জিজ্ঞাসা করেন তা আমি বলবো হ্যাঁ, পরিবর্তন হয়েছে, কিন্তু খুব একটা ইতিবাচক পরিবর্তন হয়নি। কারণ বাংলাদেশে ভারত বিরোধিতার স্বরটা খুবই চড়া, খুবই উগ্র। বিশেষ করে আওয়ামী লীগ রাজনীতির ময়দানে না থাকায় জামাত এবং জাতীয় নাগরিক পার্টি এই শূন্যস্থানটা দখল করেছে। এবং জামাত এবং এনসিপির মতাদর্শ একই, উগ্র ভারত বিরোধিতা। জামাত আসলে চায় বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে, কিন্তু আমরা কি বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে দেব? অনেকে বলবেন বাংলাদেশের মানুষ যদি খিলাফত চায়, আপনি কোন হরিদাস পাল? আপনি প্রতিবেশী দেশের মানুষ, আপনার কি আছে? প্রতিবেশী দেশের মানুষ বলেই তো আমাদের উদ্বেগ। কেউ চায় না, আমেরিকাও চায় না, চায়নাও চায় না যে বাংলাদেশটা মৌলবাদীদের দখলে চলে যাক। সেখানে নিষিদ্ধ হিজবুত তাহরির প্রকাশ্যে আস্ফালন করুক, যেখানে স্লোগান উঠুক একটা একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর। এখনো কিন্তু চিন্ময় প্রভু জামিন পাননি, এখনো সনাতনীরা লাঞ্ছিত হচ্ছেন। রামের মূর্তি যিনি তৈরি করেছিলেন, তার বিরুদ্ধে আর্থিক 9/6 মামলা এনে মানি লন্ডারিং এর কেস দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। তৌহিদি জনতা নাকি চাইছে না। তাহলে আমরা বাংলাদেশকে কি তৌহিদি জনতার হাতে তুলে দেব? তারেক রহমান তো 17 বছর প্রবাসে ছিলেন। তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারতেন যদি ভারত না চাইতো, যদি আমেরিকা না চাইতো? পারতেন না, কিছুতেই পারতেন না। কারণ 2024 সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর হোয়াইট হাউসে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্পষ্টভাবে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে আমেরিকার অবস্থান কি হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিভাবে বাংলাদেশকে দেখছেন। অর্থাৎ নরেন্দ্র মোদীর চোখ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে দেখবেন, সেই জন্য তার বিশেষ আস্থাভাজন সার্জিও গোরেকে রাষ্ট্রদূত করে পাঠিয়েছেন ভারতে, এবং একই সঙ্গে বাংলাদেশ এবং মায়ানমারে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক এবং স্বার্থ রক্ষা তিনিই করবেন। সেই সার্জিও গোরে বাংলাদেশে গেলেন, সেখানে কিন্তু ভারতীয় হাইকমিশনার ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1.5 ঘন্টা একান্তে বৈঠক করলেন। তারপরে দীনেশ তারেক রহমানের সাথে বৈঠক করলেন, নয়াদিল্লিতে ফিরে সরাসরি প্রধানমন্ত্রীকে জানালেন বৈঠকে কি আলোচনা হয়েছে, এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ছবিটা দেখিয়েছে যে প্রধানমন্ত্রী এবং দীনেশ ত্রিবেদী কথা বলছেন। অর্থাৎ দীনেশ ত্রিবেদী ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন, তিনি একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, মোদিজির অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিগত বন্ধু। অর্থাৎ দীনেশ ত্রিবেদী সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করছেন।
তারেক রহমানের সঙ্গেও তিনি কিন্তু রুদ্ধতার বৈঠক করেছেন, সেখানে অন্য কেউ ছিল না। আমরা বারবার করে বলছি আপনি আসুন, ফেব্রুয়ারি মাস থেকে বলছি, রেড কার্পেট বিছিয়ে আপনাকে আমরা আহ্বান করছি, অভ্যর্থনা দেব। অনেক কূটনৈতিক উপহার আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু আপনাকে আসতে হবে। শেখ হাসিনার বিষয়টাকে আলাদা করে রাখুন। শেখ হাসিনার বিষয়টাকে যদি দুদেশের সম্পর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে রাখেন, তাহলে গঙ্গা জল চুক্তি কিভাবে সম্পাদন হবে? তিস্তা নিয়ে আমাদের উদ্বেগের নিরসন কিভাবে হবে? লন্ডনে যখন তারেক রহমান ছিলেন, দেশে আসবো করছেন, তখন আমাদের পক্ষ থেকে একেবারে বাংলাদেশের মাটিতে পাকিস্তানের মদতে গড়ে ওঠা জঙ্গি ঘাঁটির ছবি দেওয়া হয়েছিল এবং তারেক প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙবেন। ভেঙেছেন কি? ভাঙেননি। সাভারে দু একদিন আগে একটা জঙ্গি দমন অভিযান হয়েছে। তারেক রহমান ভুলে যাচ্ছেন তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন 2007 সালে বাংলাদেশের 63টা জেলায় জামাতুল মুজাহিদিন একসঙ্গে বোমা বিস্ফোরণ করেছিল, হতাহত হয়েছিল বহু। আপনি যদি মৌলবাদের মাথা গড়িয়ে দিতে না পারেন, এই মৌলবাদ একদিন আপনাকে কি লেখাবে? আপনার বাবা প্রয়াত জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আপনারা দাবি করেন স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান করেছিলেন, তাহলে আপনাদেরও তো মুক্তিযুদ্ধের স্পিরিট আছে। যাদের মুক্তিযুদ্ধের স্পিরিট আছে তারা বাংলাদেশকে কিভাবে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করবে, কিভাবে হিজবুত তাহরির, আনসার আল্লাহ বাংলা সেখানে থাকবে। এতগুলো জঙ্গি জেহাদিদের ইউনুস মুক্তি দিয়েছিল। খুন, ধর্ষণ, সন্ত্রাসবাদী কাজের অভিযোগ। যখন জিজ্ঞাসা করা হয়েছিল বলেছিল তো সন্ত্রাসবাদী আর নেই, তোবা করে ভালো হয়ে গেছে। এত অস্ত্র উদ্ধার হলো অস্ত্রাগার থেকে, উদ্ধার তো করতে পারেননি সেই অস্ত্র। ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলে সেই ফ্র্যাঙ্কেনস্টাইন তারেক রহমান আপনাকে গ্রাস করবে। আর শেখ হাসিনাকে যদি সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রেখে বৃহৎ প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক দৌত্য করতে চান, হবে না। ওটাকে পাশে রাখতে হবে। শেখ হাসিনা যাবেন পূর্ণ নিরাপত্তা। আপনি তো বলেছেন, আপনার মুখপাত্র বলেছেন জাহিদুর, পূর্ণ নিরাপত্তায় আসবেন, পূর্ণ নিরাপত্তা এখানে পাবেন, ন্যায় বিচার পাবেন। ওই আন্তর্জাতিক কি যেন জাস্টিস, ওই আন্তর্জাতিক অপরাধ দমন কোর্টের যে ফয়সলা হয়েছে ওগুলো মানাই হবে না। সাজানো, তাজুল জামাতের ঘনিষ্ঠ, ওই সাজানো বিচার কেউ মানবে না, নতুন করে হবে সব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সারা বিশ্বের নজর থাকবে। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্পষ্ট বলে দিয়েছি যে ব্রিক্সের সম্মেলন তো সেপ্টেম্বরে 12-13 তারিখে, তার আগে আসুন, দ্বিপাক্ষিক সফরে আসুন, কূটনৈতিক উপহার নিয়ে ফিরবেন, যাতে আপনি দেশের মানুষের কাছে বলতে পারেন যে ভারত সফর আমার খুব ফলপ্রসূ হয়েছে। যদি এখনো মৌলবাদীদের চাপে, জামাতের চাপে, উগ্রবাদীদের চাপে আপনি সিদ্ধান্ত নিতে না পারেন বা গড়িমসি করেন, তবে জেনে রাখুন আগামী 6-7 মাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যালেন্ডারে কোনো সময়সূচি নেই আপনার জন্য বরাদ্দ করার। আসলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আসুন, না হলে অপেক্ষা করুন। আমরা আমন্ত্রণ জানিয়েছি, সাদর আমন্ত্রণ। অনেক কূটনৈতিক উপহার নিয়ে ফিরবেন, যেটা হয়তো আপনি ভাবতেও পারছেন না। কিন্তু যদি আসতে না চান বা গড়িমসি করেন, যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে জেনে রাখুন মিস্টার রহমান, অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ক্যালেন্ডারে আগামী 6-7 মাস কোনো সময় নেই আপনাকে দেবার জন্য। বল এখন আপনার কোর্টে।
আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। বৃহৎ প্রতিবেশীর আমন্ত্রণে সাড়া দিয়ে সম্পর্কের সোনালী অধ্যায় তৈরি করবেন, যে আস্থার ঘাটতি ছিল সেই আস্থার ঘাটতি পূরণ করবেন। আমাদের আস্থার ঘাটতি ছিল, কারণ বিএনপি জমানাতেই কর্ণফুলী বন্দরে চট্টগ্রামে 10 কন্টেনার অস্ত্র এসছিল উত্তর পূর্ব ভারতে যে সমস্ত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন আছে তাদেরকে দেওয়ার জন্য। তখন বিএনপির সরকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিল্পমন্ত্রী জামাতের সাবেক আমির, এগুলো আমরা জানি। কিন্তু উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার। আমাদেরও এগোতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নেই। তারা আসুন, চিকিৎসার জন্য আসবেন, ঘুরবেন, আজমের যাবেন, যেখানে খুশি যাবেন, ভিসাও দেওয়া হবে। এইমসের একটা কেন্দ্র গড়ার চেষ্টা হচ্ছে ওখানে। আমরা কিন্তু 2 হাত প্রসারিত করে দিয়েছি। এবার আপনাকে কিন্তু কথা রাখতে হবে। আপনি যদি গড়িমসি করেন তাহলে বুঝবো সম্পর্কের সোনালী অধ্যায় রচনা করার ক্ষেত্রে আপনার কোনো তাগিদ নেই। আমরাও কিন্তু আর একতরফা ভাবে বন্ধুত্বের হাত বাড়াবো না, এটুকু জেনে রাখবেন। বিদ্যুৎ সংকট, অতিরিক্ত ডিজেল আমরা পাঠাই, অতিরিক্ত বিদ্যুৎও পাঠাই। 3 দিক দিয়ে ঘেরা বাংলাদেশ। ভারতকে হোস্টাইল করলে বাংলাদেশের সাধারণ মানুষই কিন্তু আপনার বিরুদ্ধে সরব হবে, এটাও মনে রাখবেন। তাই বললাম, ব্রিক সম্মেলনের আগে আসুন দ্বিপাক্ষিক সফরে, সপরিবারে উষ্ণ অভ্যর্থনা দেব আমরা। অনেক কূটনৈতিক উপহার নিয়ে ফিরবেন। কিন্তু যদি না আসেন, জেনে রাখুন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যালেন্ডারে আগামী 6-7 মাস কোনো সময় নেই আপনাকে দেওয়ার জন্য। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।